আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এসব সংস্থার বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে। এরই মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের নিয়ে আজ রোববার থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। রোববার সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত বুদ্ধিজীবী ও সুশীল সমাজের 30 জন সদস্যের সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 33 জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে। শনিবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এই তথ্য জানান। তিনি বলেন, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে নিবন্ধন পেতে 318টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করে। এর মধ্যে 73 প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু সম্মেলন, সভা সমাবেশ করে নয়, জনগণকে ঐক্যবদ্ধ করা ও দেশ গঠনের বার্তা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে হবে। 2-3 জনের ছোট ছোট টিম করে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, এই দেশকে গঠন করতে গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। একটি ঘরকে গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ যেভাবে চায়, বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে সেভাবেই চলতে হবে। জনগণকে বোঝাতে হবে শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য খাতে বিএনপি কিভাবে উন্নয়ন করবে। জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণের সাথে যদি থাকতে হয়, জনগণকে যদি সাথে রাখতে হয়, তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা কি সকলে ঐক্যবদ্ধ? আজ এই সম্মেলনের মাধ্যমে আমরা কি ঐক্যবদ্ধ? বিএনপির প্রতিটি নেতাকর্মী? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট কথা, জরুরি কথা কি, সেটি হচ্ছে আমাদের সবচেয়ে লক্ষ্য সবার আগে বাংলাদেশ। যেখানেই বাংলাদেশের স্বার্থ, সেখানেই বিএনপি। ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শেরপুরের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম। তিনি গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবন হারান। শনিবার রাত 10:30টায় তার নিজ বাড়ি খন্দকার বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান সহ স্থানীয় প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।
দিনভর অপেক্ষার পর শনিবার রাত 9:02 নাইমকে বহনকারী গাড়িটি শেরপুর জেলার নকলা উপজেলার গৌরদার ইউনিয়নের পূর্ব লাভা গ্রামে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাত 9:45 দিকে ময়মনসিংহ এবং শেরপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা নাইমকে গার্ড অফ অনার দেন। রাত 10:30টায় নাইমের নামাজে জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে চিরসমাহিত করা হয়। নাইম আমাদের জন্য আদর্শ। সে আজকে বীর শহীদ, সে রাষ্ট্রের সম্পদ। তার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। তার বাচ্চা যতদিন পর্যন্ত লেখাপড়া করতে চায় ততদিন পর্যন্ত আমাদের মহাপরিচালক মহোদয় বলছে আমি যদি চলে যাই তখন দায়িত্বটা কে নেবে। এই জন্য এটা আমাদের কল্যাণ তহবিলকে দিয়েছেন তার লেখাপড়ার দায়িত্ব। তার সন্তানেরা, তার মা বাবা যদি বেঁচে থাকে তারা আরো বেশি ভালো থাকবে, কিন্তু জান্নাতুল নাইমকে ফেরত দিতে পারবো না। সে শহীদ, এই রাষ্ট্রের সম্পদ, সে আমাদের ডিপার্টমেন্টের আগামী দিনের প্রেরণা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশু সহ 36 জন নিহত হয়েছেন। এর মধ্যে 16 জন নারী এবং 8 জন শিশু এবং আরও কিছু অজ্ঞাত পরিচয়ধারী রয়েছেন। অনেকে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ। এতে বহু মানুষ যোগ দেন। এ সময় ভিড় ও হুড়োহুড়িতে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়। সূত্রের খবর, প্রাথমিকভাবে 30,000 মানুষের জমায়েতের অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু অভিনেতা তথা রাজনীতিককে দেখতে জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ মানুষ। সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। অভিযোগ, প্রায় 6 ঘন্টা দেরিতে সভাস্থলে পৌঁছান বিজয়। ততক্ষণে ভিড়ের মাত্রা ছাড়িয়েছে। অনেকে গরমে অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন। সন্ধ্যা 7:45 দিকে পদপিষ্টের ঘটনাটি ঘটে। তার কিছুক্ষণ আগেই বক্তব্য দিতে উঠেছিলেন বিজয়। সে সময় ডিএমকের সাবেক মন্ত্রী সেন্থিল বালাজিকে নিয়ে একাধিক বাক্যবাণও ছুড়ছিলেন তিনি। তখনই আচমকা উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। জানাবো খেলার খবর। বাংলাদেশ ও ভারতের সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালটি শেষ হতে পারত নির্ধারিত সময়ে। কলম্বোর রেসকোর্স স্টেডিয়াম নাটকীয়তা তুলে রেখেছিল বলেই শেষ বাঁশির ঠিক আগে ম্যাচে সমতা এনেছিল বাংলাদেশের কিশোররা। শেষ পর্যন্ত টাইব্রেকারের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। আরেকবার ফাইনালে ভারতের কাছে হারতে হলো বাংলাদেশকে। নির্ধারিত 90 মিনিট শেষে ভুটানিজ রেফারি ইনজুরির সময় দিয়েছিলেন 5 মিনিট। তখনও ভারত 2-1 গোলে এড়িয়ে বাড়িয়ে দেয়া সেই সময় পেরিয়ে খেলা গড়িয়েছিল 96 মিনিটে। শেষ বাঁশি বাজাতে রেফারি বারবার হাতের ঘড়ি দেখছিলেন। ঠিক তখনই বাংলাদেশ গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচটি নিয়ে যায় টাইব্রেকারে গোলাম রব্বানী ছোটনের বাংলাদেশ দল হেরে যায় 4-1 গোলে। এ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুবার ভারতের কাছে হারল। গত বছর ভুটানে হওয়া ফাইনালে বাংলাদেশ হেরেছিল 2-0 গোলে। এবার হারল টাইব্রেকারে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।